হঠাৎ হুথিরা পেল বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ইসরায়েল আমেরিকার গলা শুকিয়ে কাঠ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভালো আছেন তো? এস যে রতন আছি পুরো আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানের আজকের আলোচনার পুরোটা দেখার আমন্ত্রণ। ইসরায়েল আমেরিকা ভুলে যায় হামাসের যোদ্ধারা, আর যারা হামাসকে সহায়তা করতে, ফিলিস্তিনি মজলুম জনতাকে সহায়তা করতে জীবন ও সংসার তুচ্ছ করে অস্ত্র তুলে নিয়েছে, তারা এমনি এমনি যুদ্ধ করছে না। তাদের একমাত্র ভরসা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সর্বোত্তম পরিকল্পনাকারী, রহমানুর রহিম। তাই তো এত শক্তিশালী ইসরায়েল ও তার বন্ধু আমেরিকা দুনিয়ার সেরা সেরা সব সমরাস্ত্র, গোলা ও ক্ষেপণাস্ত্র দিয়েও এবং হাজার হাজার মানুষকে মেরেও জিতে যেতে পারছে না। দখল করতে ব্যর্থ হচ্ছে পুরো গাজা ও পশ্চিম তীর। দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনায় থাকা এ যুদ্ধে ইসরায়েল ও আমেরিকার যে নির্মম পরাজয় ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকেই লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। দলটি ইসরায়েলের অভিযানে ফিলিস্তিনের সমর্থনে এ হামলা চালিয়ে আসছে। এর মধ্যে তাদের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান। বুধবার 29 মে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের তেহরানের তৈরি সমুদ্র থেকে নিক্ষেপ করার উপযোগী গদর ক্ষেপণাস্ত্র হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গদর ক্ষেপণাস্ত্র এখন হুথিদের হাতে পৌঁছেছে। ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী ইরানের সশস্ত্র গোষ্ঠী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর মদতপুষ্ট। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইয়েমেনিদের হাতে এ ক্ষেপণাস্ত্র যাওয়ায় যুক্তরাষ্ট্র ও তাদের প্রধান আঞ্চলিক মিত্র ইসরায়েলের জন্য গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এরই মধ্যে 36,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হুথিরা বলছে, গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা লোহিত সাগর ও ওয়েডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা করে আসছে। মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 19 নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে 50টির বেশি জাহাজে হামলা চালিয়েছে হুথিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা। হুথিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থী যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনে হুথিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা। 8 মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির হামলায় সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এছাড়া একের পর এক অস্ত্র সহায়তাও দিয়ে আসছে তারা। এবার দেশটি সফরে গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালি। এছাড়া গাজার জন্য প্রস্তুত করা বোমায় একটি বার্তাও লিখেছেন তিনি। বুধবার 29 মে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে সফরে গিয়ে দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তে রাখা ক্ষেপণাস্ত্রে বার্তা লিখেছেন নিকি হ্যালি। তিনি লেখেন, তাদেরকে শেষ করে দাও। আমেরিকা সবসময় ইসরায়েলকে ভালোবাসে। এরপর ক্ষেপণাস্ত্রের গায়ে স্বাক্ষর করেন তিনি। সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলের সংসদের ডানপন্থী সদস্য ডেনি ড্যাননের আমন্ত্রণে দেশটিতে সফরে গেছেন নিকি হ্যালি। সফরে ক্ষেপণাস্ত্রের গায়ে স্বাক্ষর করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেনি ড্যানন লিখেন, তাদের শেষ করে দাও। আর্টিলারি পোস্ট পরিদর্শনের পর আমার বন্ধু নিকি এটাই লিখেছেন। ড্যানন এক্সে ক্ষেপণাস্ত্রের গায়ে নিকির স্বাক্ষর করার সময়কার একটি ছবিও শেয়ার করে জানিয়েছেন, যে ক্ষেপণাস্ত্রের গায়ে তিনি স্বাক্ষর করেছেন সেটি হামাসের যোদ্ধাদের জন্য প্রস্তুত করা হয়েছে। আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, নিকি হ্যালির ছবি এবং বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের জন্ম দিয়েছে। বিষয়টির সমালোচনা করেও অনেকে পোস্ট দিয়েছেন। এদিকে সফরের আরও কিছু ছবি প্রকাশ করেছেন নিকি হ্যালি। এসব ছবিতে তাকে গত 7 অক্টোবর হামাস যেসব জায়গায় হামলা চালিয়েছে তা তিনি পরিদর্শন করেছেন। এ সময় হামলা থেকে বেঁচে যাওয়া মানুষের সঙ্গে কথাও বলেন তিনি। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে 1200 ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় 250 ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে 7 দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে 110 ইসরায়েলি বন্দীকে হামাস মুক্তি দিলেও এখনও তাদের হাতে শতাধিক বন্দী আছেন।
খবরে প্রকাশ, ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে ব্রাজিল। বুধবার প্রজ্ঞাপন জারি করে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় প্রেসিডেন্ট লুলা ডি সিলভার সরকার। আল জাজিরা ও এপির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল থেকে রাষ্ট্রদূত ফ্রেডেরিকো মেয়ারকে প্রত্যাহারের ঘোষণা দেয় ব্রাজিল। তাকে সুইজারল্যান্ডের জেনেভায় বদলি করা হয়েছে। আরও বলা হয়, ফ্রেডেরিকো মেয়ারকে জেনেভায় জাতিসংঘে ব্রাজিলের স্থায়ী মিশনে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর গাজায় অভিযানের নামে নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত 36,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন হাজারো মানুষ। হতাহতের মধ্যে হামাসের যোদ্ধা নগণ্য, প্রায় সবাই সাধারণ নাগরিক। তাদের মধ্যে নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধ্বংস হয়ে গেছে 70%-এর বেশি ঘরবাড়ি। বিষয়টি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে নাড়া দেয়। তিনি শুরু থেকে এর বিরোধিতা করে আসছেন। বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্যে তিনি এই অভিযানের সমালোচনা করেছেন। গত ফেব্রুয়ারিতে গাজায় চলমান ইসরায়েলি অভিযানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ইহুদি নিধনের সঙ্গে তুলনা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। ব্রাজিলের এ ধরনের সমালোচনা ভালোভাবে নিতে পারেনি ইসরায়েল। এর জেরে ইসরায়েলে নিযুক্ত ব্রাজিলিয়ান রাষ্ট্রদূতকে তলব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাদজ। পশ্চিম জেরুজালেমে অবস্থিত ন্যাশনাল হলোকাস্ট মিউজিয়ামে ডেকে তাকে তিরস্কার করা হয়। মূলত তখন থেকেই দুই দেশের মধ্যকার সম্পর্কে ফাটল ধরতে থাকে। এরই ধারাবাহিকতায় ব্রাজিল এ পদক্ষেপ নিল। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বিষয়ে ব্রাজিল সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি। তারা সংবাদ মাধ্যমে বিষয়টি জেনেছে। এরপরই বৃহস্পতিবার বৈঠকের জন্য ব্রাজিলের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে মন্ত্রণালয়ে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে। ফিলিস্তিনিদের পক্ষে ছোট্ট একটি বক্তব্য দিয়েই যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে ঝড় তুলেছেন দেশটির কংগ্রেসের মুসলিম সদস্য ইলহান ওমর। তার তীক্ষ্ণ এ বক্তব্য ইনস্টাগ্রামে মুহূর্তেই 12 মিলিয়ন ভিউ হওয়ার পর কর্তৃপক্ষ তা সরিয়ে ফেলেছে। তবে কিছু মানুষ সেই ভিডিও ডাউনলোড করতে সক্ষম হয়েছেন। এবার ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ বলছে, ইলহানের এই বক্তব্য সরিয়ে দাও, আর মানবতাবাদীরা বলছেন ছড়িয়ে দাও। বিশেষ করে বিশ্বের মুসলিমরা ইলহানের এই বক্তব্য দ্রুত ছড়িয়ে দিতে বেশ তৎপর। ওই বক্তব্যে ইলহান ওমর বলেন, তিনি দুঃখিত কংগ্রেসের 535 জন সদস্য এক নিঃশ্বাসে ইসরায়েলের অভিজ্ঞতার ভয়াবহতার সম্পূর্ণ নিন্দা করতে একত্রিত হতে পেরেছিলেন। কিন্তু এখন মুসলিমেও কয়েকজন আছেন যারা তাদের দাদা দাদিকে বলতে পারেন তারা ফিলিস্তিনি শিশুদের হত্যার নিন্দা জানান। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম হিজাব পরা ইলহান ওমর নিজেও একজন শরণার্থী ছিলেন। তাই ফিলিস্তিনিদের দুঃখটা তিনি নিজের মতো করে বোঝেন। ফিলিস্তিনিদের পক্ষে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তাইয়িবা তেমন ভূমিকা রাখতে না পারলেও ঝড় তুলেছেন ইলহান। ফিলিস্তিনিদের পক্ষে তার সরব অবস্থান মার্কিন এস্টাবলিশমেন্টকে টলাতে না পারলেও তার ছোট্ট এই বক্তব্য যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। ইলহান মার্কিন কংগ্রেসের প্রথম সোমালি আমেরিকান আইন প্রণেতা, প্রথম সাবেক আফ্রিকান শরণার্থী। 2023 সালের ফেব্রুয়ারিতে ইলহানকে এক ভোটের ব্যবধানে মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটি থেকে বাদ দেওয়া হয়। তখন তার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছিল তার মধ্যে আছে তিনি ইসরায়েল বিরোধী বক্তব্য দিয়েছিলেন। ওই সময় ইলহান বলেছিলেন, আফ্রিকান মুসলিম নারী পরিচয়ের কারণে তাকে নিশানা করা হয়েছে। এরপর চলতি বছরের মার্চ মাসে ইলহান ওমর গাজা উপত্যকায় ইসরায়েলের অভিযানের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিলেন। তিনি বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে অভিযান চালাতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সবুজ সংকেত দিয়েছে। কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলের কাছে অতিরিক্ত অস্ত্র সাহায্য পাঠানোর জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনেরও কড়া সমালোচনা করেছিলেন। ওই সময় মার্কিন এই আইন প্রণেতা বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিকার অর্থে মানবতাকে রক্ষা করতে চায়, গাজার নিরপরাধ মানুষদের বাঁচাতে চায়, পণবন্দীদের নিরাপদে ফিরিয়ে আনতে চায় এবং সর্বোপরি শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে সবার আগে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে। গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযানের ব্যাপারে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব নেতাদের নীরবতায় অসন্তোষ প্রকাশ করে ইলহান ওমর আরও বলেছিলেন, বাস্তব কোনো পদক্ষেপ না নিয়ে মুখে মানবাধিকারের বুলি গ্রহণযোগ্য হতে পারে না। দর্শক, আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন। জানুয়ারি 1 তারিখে চেঞ্জ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী। সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চেঞ্জ টিভির সকল কলাকুশলীকে, যারা এখানে কাজ করছেন ক্যামেরার সামনে পেছনে, সকলকে আমার পক্ষ থেকে, আমার দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই
গুণগত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছেন। সারা দেশ থেকে সত্যটি তুলে এনে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরছেন। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আপনারা স্বাধীনতাকামী মানুষের কথা বলে যাবেন, গণতান্ত্রিকামী মানুষের পক্ষে থেকে কাজ করে যাবেন।